নমস্কার, আমি শ্যামল। থ্রিলার জাংশনে আপনাদের স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের অদ্ভুত কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ৫ মন্ডির আসর। গল্প পাঠে শ্যামল। শুনতে থাকুন। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও ২ ক্রোশ। যানবাহন বলতে কিছুই নেই। গরমে আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল। অন্য সময় বালি স্তূপ থাকে, কিন্তু বর্ষাকালে খেয়া নৌকা ছাড়া পার হওয়া দায়। কিন্তু আমার উপায় নেই। কোর্টের কাজ। এই ৪ মাইল পথ পায়ে হেঁটে গিয়ে পুবাই গায়ের সর্বেশ্বর জানাকে ধরতেই হবে। এই কাজ করতে না পারলে আমার চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতেই খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে। কোথাও পাওয়া যাবে না তাকে। তা যদি হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেটে দিয়ে আসতে হবে। মোট কথা যেতে আমাকে হবেই। অগত্যা যাত্রা শুরু করলাম। কাঁচা মাটির বেশ কিছুটা পথ গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল, হাতখানেক চওড়া। সার্কাসের খেলার সরু তারের উপর দিয়ে যেভাবে লোকে হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই কাদাগোলা জলে একেবারে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখনও যথেষ্ট আলো রয়েছে। চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল দুটো নয়, একটা। খেয়া নৌকার কোনো ব্যবস্থা নেই। সরু খালের উপর বাঁশের একটা সেতু রয়েছে। ২ হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ, পায়ে চলা। দুপাশে ঘোড়া নিম আর আশশেওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানেক পথ পার হয়ে পুবাই গায়ে এসে হাজির হলাম। ছোট্ট একটা গ্রাম। একটা দোকান আর গোটা কয়েক চালাঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাজখাই আওয়াজে বলে উঠল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। বসায় প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো জাগ করে পরিচয় দিত না। কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একটা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই খালে। পেট ভরে চুমুক দিতে পারেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। মানে দাঁড়াতে আর সাহস হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির গায়ে এখানে খতম করে দেয়, তাহলে কিছুই করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে, তাহলেও কাকচিলে টের পাবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধমরা করে দেয়। একবার ভাবেও না যে আমরা নিমিত্ত মাত্র। বুঝতে পারলাম এ গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম সেখানে এসে দাঁড়ালাম। আচ্ছা, খাওয়ার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলুন না কর্তা। চেয়ে দেখলাম 2টো থামা পাশাপাশি সাজানো। গোটা কয়েক জার আছে, তবে সব কটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালিও আছে। আর কিছু? দুধ কিংবা কলা? আগে না, ওসব এখানে পাবেন না। নিরুপায় হয়ে মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের উপর বসে পড়লাম। 2-1 গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত 1 সপ্তাহের বাসি। আর পাটালি যে এত তিতো কি করে হয়, অনেক ভেবেও কুল কিনারা করতে পারলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে রাত কাটাবার জায়গা হবে? মানে এই দোকানঘরের একপাশে হাত পা মুড়ে শুয়ে থাকবো। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলে শঙ্কিত হলাম।
দোকানি এক দৃষ্টে আমার বুকের উপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে, যেটার উপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে যেন কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না মশাই, থাকার জায়গা ঠাইকা হবে না। ছেলেপুলে পরিবার নিয়ে থাকি, এখানে আপনি শোবেন কোথায়? সন্ধে হয়ে এলো, তাহলে এখন যাই কোথায়? এই বেলা স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? কলকাতা যাবার শেষ গাড়ি রাত্রি 10:32, সেটা অনায়াসেই পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়ে দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করলো, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের আর কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাজ। ঠিক করলাম স্টেশনে চলে যাব। সত্যি তো, কতটা আর পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে, গাছপালার জন্য আরও ঝুপসি ঠেকছে। একটু পরেই অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো, হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানেক চলার পর খেয়াল হলো এতক্ষণে তো খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল। বাঁশের সেতুর কাজ বরাবর। 2 হাত আড়াআড়িভাবে চোখের উপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম এখনো অন্ধকার সূচিবদ্ধ হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাসও শুরু হয়েছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলার পথ আছে। হয়তো একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? হতভম্ব হয়ে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলে সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরোতেই হবে, নইলে রাত বাড়বে আর জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালার যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন ততই দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে তাদের কথা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি, অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর কোনো বিন্দু চোখে পড়ে বা গ্রামের কোনো নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট একটা শব্দ এলো, বলহরি হরিবল, বলহরি হরিবল, বলহরি হরিবল। সে শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম এই নির্জন প্রান্তরে আমি একলা নই, আরও লোক আছে। এদের জিজ্ঞাসা করলেই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরও কাছে এলো, বলহরি হরিবল, বলহরি হরিবল, বলহরি হরিবল। আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম। অনন্ত পথের যাত্রীকে প্রথমে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে এক পাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে একটা মশাল, আর কোনো মশাল নেই। আচ্ছা একবার শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহকরা কিন্তু থামল না, শুধু চলার গতি একটু মৃদু করল।
আর চারজনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো স্লথ মুষ্টি থেকে লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর অজানা একটা আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকেরই ঠিক একই রকম চেহারা, এক ধরনের অবিন্যস্ত চুল, সেই রক্তিম চোখ, এমনকি মুখে বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাহকরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এ ধরনের সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু এরকম চারজনেরই অভিন্ন চেহারা হলো কি করে? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমারই চোখের ভুল হয়তো। মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে শুরু করলাম, কিন্তু পর মুহূর্তেই বল হরি হরি বলের বিকট ধ্বনিতে চমকে থেমে গেলাম। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হওয়ার কথা তো নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, তাই জোরে জোরে পা ফেলে চলতে লাগলাম। লক্ষ্য করিনি আকাশ কখন কালো মেঘে ছেয়ে গেছে। হঠাৎ মেঘ ছিঁড়ে একটা বিদ্যুৎ চমকে উঠল, তার সাথে দমকা হাওয়া উঠল। হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবারও সেই চিৎকার, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এবারে যেন একেবারে কানের পাশে। কিন্তু চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এ ব্যাপারে জট ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক না কেন, যেভাবেই হোক আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয় গিয়ে পৌঁছতেই হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফুটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম। জানি না, বোধহয় আধ মাইলেরও বেশি এক টানা দৌড়েছি, হিসেব রাখিনি। হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতে দেখতে পেলাম পথের পাশে একটা চালাঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। ছুটে গিয়ে চালাঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালাঘরে কোনো লোকের সাক্ষাৎও মিলতে পারে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতেই বুঝতে পারলাম চালাঘর নয়, শুধু চালা। 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটি তৈরি হয়েছিল। আস্তে আস্তে এগোতে গিয়েই থেমে গেলাম। কড়কড় করাত করে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো। তার আগে বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সেই আলোতেই দেখলাম এবার আরও স্পষ্ট, আরও নিকটে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, সারি দিয়ে। হুবহু এক চেহারা, এমনকি অসংস্কৃত দাড়ি গোঁফের মাত্রা পর্যন্ত। সে দৃশ্য দেখে আমার গোটা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর দেখলাম ধীরে ধীরে 4 জন লোক মশালটি রেখে দিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কতক্ষণ নির্বাকভাবে দাঁড়িয়েছিলাম আমি জানি না,
যখন সম্বিত ফিরল দেখলাম বৃষ্টি থেমে গেছে। মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা। মশালের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি একবার সেই দিকে দেখেই ভয়ে পাথর হয়ে গেলাম। একেবারে এক মুখ, গোঁফ দাড়ি চুল গরম, কোথাও কোনো প্রভেদ নেই, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। দু হাতে চোখ রুগড়ে নিলাম। এও কি সম্ভব? সব আর চারজন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সবটি চোখ খুলল, রক্তিম দুটি চোখ। দেখলাম সবের ঠোঁটগুলি কেঁপে উঠল। তা দেখে আমি খুব ভয় পেয়ে প্রচণ্ড জোরে ছুটতে আরম্ভ করলাম। কতক্ষণ যে জঙ্গলের মধ্যে এইভাবে ছুটেছিলাম আমি জানি না। হঠাৎ কিসে একটা প্রচণ্ড ঠোকর খেয়ে ছিটকে পড়লাম মাটিতে। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিক চেয়ে চেয়ে দেখলাম। আস্তে আস্তে বললাম, আচ্ছা, লোচনপুর স্টেশন এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে পাক্কা 10 মাইল, একেবারে উল্টো দিকে। আচ্ছা, এই জায়গার নাম কি? এটাকে বলে পাঁচমন্ডির আসর। পাঁচমুন্ডির আসর? চমকে উঠলাম। এককর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়। পথ ভুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামুন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এই কাহিনী অনেককেই বলেছি, কেউ বিশ্বাস করতে চায়নি, কেউ করেওনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাইগাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে পাঁচমুন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়নি। এতক্ষণ শুনছিলেন পাঁচমুন্ডির আসর। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন। আজ চলি, পরের গল্পে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।